আজ 28শে ডিসেম্বর রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। 2026-এ তৃণমূলের পতন হবে, মমতাকে হুঁশিয়ারি হুমায়ুনের। যা করছেন এর ফল ভোগ করতে হবে, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর নন্দীগ্রামে এবার অভিষেকের সেবাশ্রয়। তৃণমূলের লক্ষ্য নন্দীগ্রাম জয়। যোগীর উত্তরপ্রদেশে এসআইআর শেষ, বাদ পড়লেন কতজন জানলে চমকে উঠবেন। কোরআন অবমাননার জেরে বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে আরএসএসের বারবারন্ত হয়েছে বলে দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তার কথায় মুখে মুসলিম প্রীতির কথা বললেও মমতা আসলে সনাতনী হিন্দুদের তুষ্ট করে চলেন। তিনি জীবিত থাকতে থাকতে তৃণমূলের পতন দেখবেন এবং 2026 সালেই তৃণমূল সরকার পড়ে যাবে বলে দাবি করেন। সদ্য নিজের দল গঠনের পর মমতার বিরুদ্ধে সুর চড়ান হুমায়ুন। শনিবার সংবাদ মাধ্যমে তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ীকে কালীঘাটে ডেকে এনেছিলেন মমতা। সিপিএম এর 34 বছরের শাসনে আরএসএস এর শাখা ছিল 558টি, কিন্তু মমতার প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে আজ তা 12,000। মাদ্রাসা স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়ে 10,000-এর কথা বলেছিলেন মমতা, কিন্তু এখন মাত্র 338 ও 235। কৌশলে আনএডেড লেখা থাকায় ছাত্র শিক্ষকরা মিড ডে মিল ও যথাযথ বেতন পাচ্ছেন না। পথকুকুরদের মিড ডে মিলের প্রস্তাব কার্যকর করছে রাজ্য, কিন্তু মুসলিমদের সঙ্গে দ্বিচারিতা করছেন মমতা। এসআইআর হতে দিয়েছেন, ওয়াকফ নিয়েও ভাওতা দিয়েছেন। হরগোবিন্দ দাস ও চন্দন দাস মামলায় পুলিশ ও পুলিশ মন্ত্রী মমতার দায় রয়েছে বলে নিশানা করেন হুমায়ুন। মুসলিমরা জেগে উঠছেন, তোলাবাজ ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বিদায় দিতে হবে। 2026-এর আইএসএফ ও মিমের সঙ্গে জোট করে বিজেপির রক্ষা ও মমতাকে হারানোই লক্ষ্য। 182 আসনে লড়াই করে মিরাক্কেল রেজাল্ট আনবেন বলে আশাবাদী তিনি। শনিবার সকালে নন্দীগ্রাম থানায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করার প্রতিবাদে তিনি থানায় যান। সেখানে পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আপনারা যা করছেন তার ফল ভুগতে হবে। তার কথায় স্পষ্ট হুঁশিয়ারি সুর ধরা পড়ে। জানা যায়, তৃণমূলের একটি ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলো ভাঙচুরের অভিযোগে শুক্রবার ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার 25শে ডিসেম্বর। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে তৃণমূলের তরফে একটি ট্যাবলো বের করা হয়। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে দলের উন্নয়নের পাঁচালী প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই টোটো ও ফ্লেক্সে বিজেপি কর্মীরা ভাঙচুর চালান। এরপর নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ দায়ের 24 ঘন্টার মধ্যেই ভেকুটিয়ার বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারিকে মিথ্যা মামলা বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, টোটোটি জলে পড়ে যাওয়ার কারণে ফ্লেক্স ছিঁড়ে যায়, অথচ তার দায় বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সাদা পোশাকে কেন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এলো। শুভেন্দুর নন্দীগ্রামে এবার অভিষেকের সেবাশ্রয়। নন্দীগ্রাম চাই। মধ্য জানুয়ারিতে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকে অভিষেকের নির্দেশে শুরু সেবাশ্রয় শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সফল সেবাশ্রয় প্রকল্প এবার ডায়মন্ড হারবারের সীমানা ছাড়িয়ে রাজ্যের অন্যত্র শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ব্যবধানে হারিয়ে জিতেছিলেন শুভেন্দু। আগামী 25শে জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2টি ব্লকে এই স্বাস্থ্য শিবির শুরু হবে এবং অভিষেক নিজেও সেখানে উপস্থিত থাকবেন। কোভিড কালে ডায়মন্ড হারবারে শুরু হওয়া এই শিবির রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তীকালে নন্দীগ্রাম থেকেও এই শিবিরের জন্য প্রচুর আবেদন জমা পড়ে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অভিষেক এই সিদ্ধান্ত নেন। শিবিরটি শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি নন্দীগ্রামের মানুষকে বোঝাতে চায় যে শাসক দলের পরিষেবা সকলের জন্য উন্মুক্ত, ভোট যাকেই দেওয়া হোক না কেন। নন্দীগ্রামে এই শিবিরের রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এটি তৃণমূলের নন্দীগ্রাম চাই অভিযানের একটি বড় হাতিয়ার। সাংগঠনিক কাজের পাশাপাশি জনকল্যাণমূলক এই উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোজন স্থাপন করবে এবং তাদের উপকৃত করবে বলে দলের আশা। শিবির 7 থেকে 10 দিন চলবে এবং অভিষেকের উপস্থিতি এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর সামনে এসেছে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার তথ্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কদিন আগে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন যে ভোটার তালিকার সংশোধনে প্রায় 4 কোটি নাম বাদ পড়তে পারে।
কিন্তু প্রক্রিয়া শেষে প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যে 2,89,00,000 ভোটারের নাম বাদ পড়তে চলেছে, যা মোট নিবন্ধিত ভোটারের প্রায় 18.7%। এই 2,89,00,000 মধ্যে 1,26,00,000 ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। প্রায় 46 লক্ষের মৃত্যু হয়েছে। 23,70,002 জায়গায় নাম নথিভুক্ত ছিল এবং তারা স্বীকার করেছেন। এছাড়া 9.57 লক্ষ ভোটার ফর্ম ফেরত দেননি এবং 83.73 লক্ষ অনুপস্থিত হিসেবে চিহ্নিত। প্রক্রিয়া শুরু হয় গত 4 নভেম্বর থেকে। সময়সীমা দুবার বাড়িয়ে শেষ হয় 31 ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশিত হবে এই দিনই। আগামী বছরের 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যাচাই নিষ্পত্তি এবং 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোরআন অবমাননার জেরে বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের। নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সরব হয়েছেন। নাদনঘাট থানায় পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নাদনঘাট থানায় বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং এলাকায় অশান্তিকর পরিস্থিতি হতে পারে। প্রশাসনের কাছে আইন অনুযায়ী বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। অবিলম্বে এই মন্তব্যের জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য বন্ধ করতে হবে বলে দাবি করা হয়। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। থানার অফিসাররা পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে বলে জানা গিয়েছে। বিধায়কের প্রকাশ্য মন্তব্যের ভিডিও ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এর আগে একাধিকবার দলের তরফে অসীম সরকারকে বিতর্কিত মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছিল। সাম্প্রতিক ঘটনায় উত্তর 24 পরগনার জয়ন্তীপুর বাজার থেকে পেট্রোপোল পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেন এবং প্রয়োজনে বাংলাদেশকে ভারতের অঙ্গ করে উগ্রবাদীদের শিক্ষা দিয়ে পাকিস্তানে পাঠানোর কথা বলেন। জ্ঞানেশ বাবু ভ্যানিশ বাবু মমতার সুরেই অভিষেক বললেন, কমিশন আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি। রাজ্যে এসআইআরের শুনানি পর্ব শুরু হওয়ার আবহে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিনিধি দলের 5টি প্রশ্নের কোনো উত্তর না দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে বলেন, জ্ঞানেশ বাবু ভ্যানিশ বাবু, কমিশন আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। গত নভেম্বরে দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উত্তর মেলেনি বলে দাবি করেন তিনি। কমিশনের বক্তব্যকে মিথ্যা বলে উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে এসআইআরের খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছে। পরিসংখ্যান দিয়ে অভিষেক দেখান, শতাংশের বিচারে বাংলায় সব থেকে কম 5% নাম বাদ গেছে। তামিলনাড়ুতে 12.57%, গুজরাটে 10% এবং ছত্তিশগড়ে 8.76%। তাহলে অন্য রাজ্যে মাইক্রো অবজারভার না পাঠিয়ে শুধু বাংলাতেই কেন পাঠানো হলো, প্রশ্ন তোলেন তিনি। বাংলার জন্য এক নিয়ম আর উত্তরপ্রদেশ গুজরাটের জন্য আলাদা নিয়ম কেন জানতে চান। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট নয়। কমিশন বিজেপির পার্টি অফিস নয়। নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। 31 ডিসেম্বর তিনি নিজে দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে হিসেব চাইবেন এবং সদুত্তর না পেলে কমিশনের অফিস ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেন। মতুয়াদের স্বস্তি দিয়ে সিএএ সার্টিফিকেট বৈধ হিয়ারিংয়ে। মতুয়া সমাজকে বড় স্বস্তি দিয়ে সিএএ সার্টিফিকেট বৈধ নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে রাজ্যের এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনী শুনানিতে। প্রশাসনিক সূত্রের দাবি, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও ফর্ম 6 এর সঙ্গে সিএএ সার্টিফিকেট পেশ করলে নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যেই প্রায় 70,000 আবেদনকারী সার্টিফিকেট পেয়েছেন, যাদের বড় অংশ বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী এবং মতুয়া সম্প্রদায়ের। শুনানিতে ডাকা ব্যক্তিদের প্রায় 90% মতুয়া বলে দাবি। খসড়া তালিকায় নাম না থাকলে শুনানিতে নাগরিকত্ব নথি যাচাই হচ্ছে। সিএএ সার্টিফিকেট বৈধ প্রমাণ হিসেবে মান্যতা পাওয়ায় নাগরিকত্ব প্রমাণিত হলে ফর্ম 6 জমা দিয়ে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে। এর ফলে বাংলায় কার্যত এনআরসি সদৃশ ফিল্টার চালু হয়ে গেল কিনা তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে নীরব নাগরিকত্ব যাচাই বলে অভিহিত করছেন। প্রশাসনের বক্তব্য, এই আইনসম্মত এবং এসআইআর কোনো এনআরসি নয়, নিয়মিত সংশোধন প্রক্রিয়ার অংশ। সিএএ এর নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ভোটাধিকার দেওয়া স্বাভাবিক। মতুয়া প্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘ অনিশ্চয়তার অবসান হয়েছে। অন্যদিকে বিরোধীরা আশঙ্কা করছেন প্রকৃত নাগরিকরাও নথির অভাবে বাদ পড়তে পারে। সামনে নির্বাচন থাকায় এই ইস্যু রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
নতুন স্লোগান, নতুন লোগো, রাজ্যবাসীকে কি বার্তা দিল তৃণমূল? 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে নিশানা করে এবং বাঙালির অস্মিতায় শান দিয়ে ফের রাজ্যে বাজিমাত করতে চায় তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারের জন্য দলের নতুন স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা এবং একটি নতুন লোগোর মাধ্যমে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে এই স্লোগান ও লোগো প্রকাশ করা হয়। লোগোতে নীল রঙের পশ্চিমবঙ্গের মানচিত্র, দেশের পতাকার 3 রং এবং প্রতিবাদী মানুষের অবয়ব দেখানো হয়েছে, যা বাংলার মানুষের দুঃখ, অভিমান ও প্রতিবাদকে প্রতীকী ভাষায় তুলে ধরে। তৃণমূলের বর্ণনায় বলা হয়েছে, এটি এমন একটি লোগো যা বাঙালি বিরোধী জমিদারদের, যারা দেশের মানুষকে শোষণ, অপমান, ভয় দেখানো এবং নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে বাঙালিদের সম্মিলিত হতাশা প্রকাশ করে। কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করে জানানো হয়, বাংলার মানুষ শোষণ, অপমান ও ভয়ের রাজনীতি আর বরদাস্ত করবেন না। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, বাংলা এক হয়ে জেগে উঠবে এবং বিজেপিকে বাইরের দরজা দেখিয়ে দেবে। 2026 সালে নিশ্চিতভাবে তাদের বিদায় হবে করুণা, অনুশোচনা এবং প্রত্যাবর্তন ছাড়াই একটি গণতান্ত্রিক বিদায়। দলীয় নেতাদের মতে এই বার্তা বাংলার মানুষের এক থাকার প্রেরণা যোগাবে। বিজেপি বিধায়কের প্রাণনাশের হুমকি, লাগাতার উড়ো ফোন পেয়ে পুলিশের দ্বারস্থ অসীম সরকার। বিজেপি বিধায়ক অসীম সরকার উড়ো ফোনে ক্রমাগত হুমকি পাওয়ার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি দুটো ফোন নম্বর উল্লেখ করেছেন, যেগুলি থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগে বিধায়ক জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি। সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু মানুষ পুরো ভিডিও থেকে একটি অংশ কেটে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তারপর থেকেই তিনি খুনের হুমকি পাচ্ছিলেন। শুক্রবার রাত 8টা নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন এসে কদর্য শব্দ ব্যবহার করে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। শনিবার অসীম সরকার বলেন, একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থ সংক্রান্ত যুক্তিপূর্ণ ও তথ্য সমৃদ্ধ কথা বলেছিলেন তিনি। বক্তব্য নিয়ে আপত্তি থাকলে আইন আদালত আছে। এভাবে খুনের হুমকি দেওয়ার পিছনে নির্দিষ্ট চক্র কাজ করছে বলে মনে করেন তিনি। মৌলবাদী লোকজন হুমকি দিচ্ছেন বলে দাবি করে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন পুলিশের কাছে। বছর শেষে মালদায় 8 লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত 1। মালদায় জাল নোটের অবৈধ কারবার রুখতে সক্রিয় হয়ে উঠেছে জেলা পুলিশ। এর অঙ্গ হিসেবে বৈষ্ণবনগর থানায় পুলিশ 8 লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আনারুল শেখ, যার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটর বাইকে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল টিম বৈষ্ণবনগর থানার পুলিশকে সতর্ক করে। সেই মতো সকালে জীবন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় সমস্ত 500 টাকার 8 লক্ষ টাকার জাল নোট। জেলা পুলিশের সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত কোথা থেকে এত জাল নোট পেল এবং কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে বড় সাফল্য পেয়েছে মালদা জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে 5 শতাধিক নামি দামি কোম্পানির মোবাইল উদ্ধার করা হয়। শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচিতে উদ্ধার 594টি মোবাইল ফোনের মধ্যে 66 জন প্রকৃত দাবিদারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। বাকিগুলি বিভিন্ন থানা থেকে দাবিদারদের দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।